যে পরিবেশে বড় হয়েছি, আমি খুব লাকি। আমার মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন। আমার মায়ের নানা ছিলেন অসাধারণ একজন পণ্ডিত ব্যক্তি। তৎকালীন জ্ঞানী গুণীদের মধ্যে চট্টগ্রামের অন্যতম ব্যক্তি। শুনেছি তাঁর লেখা আর্টিকেল আল আজহার ইউনিভার্সিটিতে পাবলিশ, আলিগড় ইউনিভার্সিটিতে পাবলিশ। আমি যখন হাঁটতে শিখছি, আমি তার বাসায় তার ওখানে যেতে, আমি তাকে ডব্বা বলতাম করে। তো তার অনেক বইপত্র ছিল, আমি ওখানে নিয়ে ঘাটাঘাটি করতাম। সবাই এসে বই ছিঁড়ে ফেলবে ডাক দিতেন, কিন্তু আমার ডব্বা বলতো না। আমি আমার নানির ছোট বোন, তার ছেলে জাফর মারা গেছেন, তাদের বাড়িতে যে আমি অনেক বাড়িতে ছাড়া চট্টগ্রামে আত্মীয় বাড়িতে খাটাইতাম ছোটবেলা। জাফর মামাকে জাফর মামা ডাকতাম, আমি মামা ডাকতাম। জাফর মামাকে বলতাম আমাকে বেড়াতে নিয়ে যেতাম, নৌকায় বেড়াতে হওয়া, মাঝের ঘাট সদরঘাটে নিয়ে যেতাম। মামার কিন্তু একটু বই পড়ার অভ্যাস ছিল। তিনি বলতেন আমাকে যে ঠিক আছে, আমাকে কিছু গল্পের বই দিলেন, অদ্ভুত যত ভূতের গল্প, রহস্য উপন্যাস তৎকালীন। বলছে এই বই এটা পড়ো, এটা পড়লে তারপর তোমাকে নিয়ে যাবো। আমি ওই নৌকা ভ্রমণের আশায় বই পড়ে ফেলতাম, কিন্তু আস্তে 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 বইয়ের নেশা ধরে গেছে। গল্প বই তো ইন্টারেস্টিং, আস্তে আস্তে বইয়ের ভিতরে আমি ঢুকে গেছি। জাফর মামায় আমাকে, আমার মা এবং জাফর মামা, এই দুজন আমাকে বইয়ের জগতের বাসিন্দা করে দিয়েছেন। তিনি আমাকে সাইকেল চালানো শিখিয়েছেন। আমার নানির কাছ থেকে টাকা নিয়ে আমাকে সাইকেল কিনে দিয়েছিলেন, আমি তখন ক্লাস 5-এর ছাত্র। আর আমার মা আমাকে বই পড়তে উৎসাহিত করতেন ছোটবেলা থেকে। আমার কাছে খুব অদ্ভুত লাগে, আমার মা আমাকে দিয়ে সব কাজ করাইতেন, একেবারে ঘরের সংসারের সমস্ত কাজ করাইতেন। আমি ছোট বাচ্চা, কিন্তু আমাকে দিয়ে করাইতেন। বলতেন অফুর জীবনত হাঁটতে কি অবস্থার খরচ ঠিক নাই, ব্যাগ কিছু শিকার করি। আমি দেখছি মাঝে মাঝে আমার ঘরে মাজলে ওরা দেখছি পরিষ্কার সুন্দর হয় না, আমি মাজলে এগুলো আবার নতুন হয়ে যায়। এটা আমার বাদে না, আমি ওরা বলা বলে বলছে খালু তেনা টানা দুই দিলে তেনাকে না হওয়ার যে আমি বুঝাইতে পারতেছি। আমি নিত্য ঘরের কিছু নিজের কাজগুলো আমি নিজে করি, আমার নিজের আচার নিজে বানাই, নিজের কাপড় চোপড় নিজে দিই। তো এটা বলতে পারেন যে ছোটবেলা থেকে আমার মা, আমার বাবা, আমার নানা নানি, এদের প্রভাব আমি এগুলো করতে পেরেছি, করেছি। আপনাকে বলতেছি এই কারণে এগুলো কিন্তু শেখা দরকার। আপনারা মা বাবা তো এখন আপনাদের এগুলো বোঝা দরকার। বাচ্চাকে আমি একবার একটা ঘটনা বলি, খুব ভোরে অনেক সময় আমরা আমার নানা বাড়িটা ছিল ব্যাপারপাড়া একেবারে দক্ষিণ পাশে, তখনও কলোনি এগুলো হয় না, সেগুলো ছিল খোলা মাঠ। সেখানে একটা নদী ছিল, নদীতে নৌকা আসতো। আমার পেছনে অনেক জায়গা ছিল, সেখানে শাকসবজি, অনেক শিম
এগুলো চাষ করতেন। খেজুর গাছ ছিল, আম গাছ ছিল। নানার সাথে অনেক সময় ঘুরে আসতেন এবং নানা গাছ সম্পর্কে আমাকে বলতেন, গল্প বলতেন, কেমন করে পরাগ পরাগায়ন হয়। নানির একটা ব্যাপার ছিল, শেষ রাতে শত শত কাক, পাখি, পায়রা, মানে আমার নানা বাড়ির পাকঘরের পেছনের উঠানটা বড় হয়ে যেত, বড় থাকতো। নানি ওদেরকে সকালে শেষ রাতে উঠেও ওদেরকে খাবার দিত। কোনোটা নানির মাথায় গায়ে বসতো, নানির হাতে, কিন্তু আমরা গেলে পাখিগুলো উড়ে যেত, আমাদের কাছে আসতে হয়। কিন্তু নানি একেবারে নানির সাথে, নানির গায়ে গায়ে, নানির পায়ে পড়তেছে, কোনো দ্বিধা নাই। নানি ছিলেন কিছুটা লেখাপড়া জানতেন, তিনি পাড়ার বাচ্চাদেরকে লেখাপড়া শিখেছেন, বর্ণমালা, সৎক্রিয়া এগুলো শিখেছেন। এই যে হিন্দু পাড়া আছে এখানে, বাড়ি বিল্ডিং এর দিকে, ওখানকার হিন্দু মহিলারা তাদের নাতি মেয়েকে নিয়ে নানিকে দিয়ে কাছে দিয়েছিল। অবু নাতি জেনারে তোমার হাতে রায় গেলাম, এখানে আয়তের কিছু লেখাপড়া শিখে। পাথরঘাটা থেকে খ্রিস্টান, এইখান থেকে বড়ুয়া পাড়া আছে না, এখান থেকে বড়ুয়ারা আর কি, বৌদ্ধরা, মুসলমানরা তো আছে। নানা নানির নানা বাড়িতে এরকম বিভিন্ন ছোট ছোট মেয়ে, ছোট ছোট ছেলে, নানাদের ঘরে তাদের নানাই তাদেরকে পালত। এরা বড় হলে আবার নানা এদেরকে বিয়ে থার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে একটু সহায়তা দিয়ে আস্তে বড় করে কিছুটা লেখাপড়া শেখাতেন। আর নানারা আর একটা ব্যাপার ছিল, শীতকালে বিশেষ করে যখন বৃষ্টি ওদের স্বামীনাটাকে পুঁথি পড়তেন। পুঁথি পড়ার লোক তো নানা পড়তে পারতেন না, তিনি শুনতেন। ওই পুঁথি পড়ার লোক এসে পুঁথি পড়তে অনেক লোকজন আমাদের, আমিও সেখানে মাথা জমাতাম। আমি এখন বুঝতেছি যে এগুলোর একটা অন্য রকমের প্রভাব আমার উপর পড়েছে। আমি এই যে মানুষের সাথে আরেকটা ঘটনা এখন বুঝতেছি, এটা ইম্প্যাক্টটা কি। এই দুর্গাপূজার সময় আমার নানার দোকান ছিল 4টায়, ব্যবসা করতেন। সেখানেও ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন মানুষজন চাকরি করতে পারতেন। ছোটবেলায় আসতো, বড় হলে বিয়ে দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে বড় ব্যবসায়ী হয়ে যেত। এখনো আছে খাতের মধ্যে, আর একদিন পাথরে তাদের বংশধর ব্যবসা করে। আমি তাদের সবার পাইলাম। ওই দুর্গা পূজার সময় আমার জন্য কলকাতা থেকে ধুতি আনে, আমাকে ধুতি পরে আমি মন্দিরে পূজা মণ্ডপে চন্দন টন্দন লাগাই নাচছি। ক্রিসমাসের সময় পাথরঘাটায় থেকে গেছি, বৌদ্ধ পূর্ণিমার সময় লাম্বুরাটা কাটাচ্ছে। আমার বাবা মাঝে মধ্যে বলতেন যে আরও ফয়বারে কী ভাল আসবে। আমার নানা বলতেন ওকে ওর মতো করে মানুষ হতে দাও, মানুষ হতে দাও। ও একদিন ওর নিজের খুঁজে নেবে। একজন অশিক্ষিত মানুষ কি করে এ কথা বলতে পারল? What kind of wisdom they possess? কল্পনা করতে পারে? এটা সম্ভবত আমাকে একটা অন্যরকম কিছুটা
যাকে কি বলবো, আমি অ্যাবনর্মাল মানুষ, বুঝতে পারতেছি। এই যে বিল্ডিংটা, এটা আমার হাতে করে তোলা, এটা এই এলাকার প্রথম বিল্ডিং, প্রথম কয়েকটা বিল্ডিংয়ের মধ্যে এটা একটা। আমি এখানে বসতেছি 67 সাল থেকে, 1967 সম্ভবত চট্টগ্রামের ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহার করতেছি আমি প্রথম। সোলার প্যানেল আনাইছি আমি, এবং এই জন্য আমাকে অকথ্য অত্যাচার সহ্য করতে হচ্ছে সরকারি মানুষের হাতে। সোলার প্যানেল আনছি, কাস্টমসে আসছে, ওরা বলল যে এটা কি নিয়ে আসছে, আপনাকে বলছি তো গল্পটা, এটা কাস্টমসে আসছে, এরা বলে যে এটা কি, এটা নিয়ে আসছে, বলতেছে এটা আকাশে রাখলে কি, এটা মনে হয় সিআই এর কি যন্ত্র, এখান থেকে তথ্য পাচার করার আসতেছে। আর্মিকে খবর দিছে, এনএসআইকে খবর দিচ্ছে, তারা এসে আমাকে তো এই পারলে ফাঁসিতে চলে যায়। আমার বাবা খুব টেনশন হয়ে গেলেন, আমার মাকে বকাবকি করতে, তোমার ছেলে কি করছে, ওখানে মিলিটারি এসে ধরে গেছে অফিসে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে এটা সোলার প্যানেল। তখন প্রথম সোলার প্যানেল, সোলার এক্স কর্পোরেশন বলে আমেরিকার প্রথম সোলার প্যানেল, তখন সোলার প্যানেল চালু হয় নাই, ওরা বানাইছে প্রথম কমার্শিয়াল। এদের কাউকে বুঝাইতে পারতেছি না। শেষ পর্যন্ত এটা কাস্টমসের ওরা আর্মিকে দিয়ে দিল, এনএসআই নিয়ে গেল, এবং আমি জেল থেকে মুক্তি পাওয়ার জন্য এদেরকে তৎকালীন সময়ে 5,000 টাকা নজরানা কাফারা দিয়েছি। 5,000 টাকা কত টাকা আন্দাজ করেন? তখন এক কানি জমির দাম ছিল 1200 টাকা, 1,000 টাকা এক কানি, 24 ঘন্টা 20 ঘন্টা এরকম এক কানি জমির দাম ছিল 1,000 টাকা, 1200 টাকা এরকম, সেই সময়ের 5,000 টাকা। এখন 1 ঘন্টার জমির দাম 3 থেকে 4 কোটি টাকা। আমি বুঝাইতে পারতেছি? অদ্ভুত মানুষ আমাদের দেশে। সোলার প্যানেল বুঝাইতে পারি না, এবং আমাকে 5,000 টাকা, তৎকালীন 5,000 টাকা ঘুষ দিয়ে রেহাই পেতে হয়েছে। কেন এটা আমার? আমি আমেরিকা থেকে সোলার এনার্জির উপরে 2 ভলিউমের বিশাল বই নিয়ে আসছিলাম, সেটা ইউএসটিসিকে উপহার দিয়েছে। ওদের টিচারদের, প্রফেসরদের এখানে একটা সেমিনার করাইছিলাম, তাদেরকে উপহার হিসেবে দিয়ে দিয়েছি। আমার কিছু এরকম স্টুপিডিটি আছে, মানে স্টুপিডিটি বলছি এ কারণে যে আমি সমাজের অবস্থা, লোকজনের অবস্থা এসব বুঝতে পারি না। আমি এমন সব আচরণ করেছি, এমন সব বই পড়েছি যেগুলো আমার সমাজের কাছে গ্রহণযোগ্য ছিল না, বা তাদের ইট ওয়াজ অলমোস্ট বিয়ন্ড দেয়ার রিচ। আমি আমার একটা টাইটেল দিয়েছি, জার্নি, ট্রাভেলার্স জার্নি বলে একটা ছোট বুকলেটে দেখা করতে গিয়েছিলাম কলম্বো। বলেছিলেন এই ঘটনা আপনাকে। আর্থার সি ক্লার্ক
তিনি একজন ব্রিটিশ সায়েন্টিস্ট এবং সায়েন্স রাইটার। তিনি অনেক বই লিখেছেন। তার মধ্যে একটা মানে খুব পপুলার বই, যেটা সিনেমা হয়েছে, সেটার নাম ছিল স্পেস ওডিসি। আর্থার সি ক্লার্ক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ দিকে যখন অ্যালান টুরিং মেকানিক্যাল ক্যালকুলেটর কম্পিউটারের কথা বলছে, টুরিং মেশিন, সে সময় আর্থার সি ক্লার্ক প্রস্তাব দিলেন আর্টিফিশিয়াল স্যাটেলাইট করার জন্য। কেউ তার কথা বুঝতে পারে না, এমনকি বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়াররা হাসাহাসি করছে। বলছে লোহার একটা 10 মণি পিণ্ড আকাশে ঝুলে থাকবে, এটা তার মাথায় পড়বে, এরকম করে কথা, অপমান করে কথা বলছে। পরে 50-এর দশকে 54 সালের দিকে আরও সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ানরা আর্থার সি ক্লার্কের এইটা নিয়ে ক্যালকুলেশন শুরু করলেন। করতে করে তারা দেখলেন যে হ্যাঁ, যে মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে পারে এরকম ভ্যালোসিটিতে কোনো জিনিস যদি আকাশের দিকে ছুঁড়ে দেওয়া যায়, একটা পর্যায়ে ভ্যালোসিটির যখন গতি কমে আসবে, মাধ্যাকর্ষণ শক্তি এবং ওই রকেট বা বস্তুটার গতি ইকুয়েট করবে, তখন এটা যেতেও পারবে না, পড়েও যাবে না, এটা ওই জায়গায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে। লাটিন আছে না, একটা সুতাতে কোন একটা ভারী জিনিস নিয়ে তাকে যদি আপনি ঘুরান, এটা সুতার টানে চলে যেতে পারবে না, আবার ওই যে ঘুরার যে একটা স্পিড আছে, সে কারণে এটা পড়েও যাবে না, এটা আপনি ঘুরাইতে পারবেন। ওজনী জিনিস এমনি তো আপনি পড়ে যাবে, কিন্তু এটা যখন আপনি ঘোরাবেন, কারণ এই যে মানে এটা ঘোরাইতে সময় এটার স্পিড, ছুটে যাওয়ার যে স্পিড, সেটার জন্য ছুটে যেতে চাইবে, কিন্তু সুতার টানে, মাধ্যাকর্ষণের টানে এটা যেতে পারবে না, তখন এটা পড়বেও না, এটা ঘুরবে। এই ক্যালকুলেশনটা যখন বুঝতে পারলেন, তখন 50-এর দশকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট কথাবার্তা বলে প্রথম রাশিয়ানরা একটা স্যাটেলাইট করল। তারপরে 60 যে স্যাটেলাইট, এখন তো স্যাটেলাইট ছাড়া কথাই নেই। আপনি যে টেলিফোন ধরে আছেন, এটাও স্যাটেলাইট। এখন আমরা স্যাটেলাইটে যাই। অথচ আর্থার সি ক্লার্ক যখন প্রথম বলেছেন, তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। আমি কলম্বোতে গিয়েছিলাম স্যার আর্থার সি ক্লার্ক, আমি আর্থার সি ক্লার্কের একজন ভক্ত, তার সাথে দেখা করার জন্য, বুঝছেন। উনি চট্টগ্রাম থেকে একটা ছেলে তার সাথে দেখা করতে আসছি, তার বই পড়ে মুগ্ধ হয়েছি। উনি যে কি খুশি হলেন বললাম না। উনি আমাকে খাওয়ালেন টাওয়ালেন, আরেকটা বই উপহার দিলেন, অনেক কথা বললেন। আমার জীবনের এটা একটা হ্যাপি ঘটনা। বলে যে আর্থার সি ক্লার্ক এখানে বসবাস করেন, আমরা কোনোদিন আর্থার সি ক্লার্কের খবর নিই নাই, অথচ ইসলাম সাহেব চট্টগ্রাম থেকে আর্থার সি ক্লার্কের সাথে দেখা করার জন্য আসছেন। এটা আমি এরকম অনেক মানুষের সাথে আমার বন্ধুত্বর ইচ্ছাটা হয়েছে, দেশে বিদেশে বাইরে আমি দেখা করতে পেরেছি, দেখেছি, জ্ঞানীগুলোদের সাথে সাক্ষাৎ করেছি। এটাও অনেকে খুব পাগলামি মনে করে। সিনেটর টেড কর্নিশের সাথে, ফিউচারিস্ট টেড কর্নিশের সাথে দেখা করতে গেছি, আল গোরের সাথে দেখা করতে গেছি, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অফিসে গেছি,
ফিউচার সোসাইটির অফিসে গেছি, কেন গেছি? লোকে পাগল। আমার মাথায় কিছু সিট আছে বলে এই কাণ্ডটা হয়েছে। অনেকে এসে, এমনকি আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখানে আছে, এগুলো বই কি করেন? এটা তো একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, তাই না? চেষ্টা করি why I am what I am. আমাকে একটু বলে এগুলো আপনার এটা ধরেন অনেকটা চট্টগ্রাম ফোর্ট থেকে শুরু করে নানা বাবার দেখা দেখি একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার টিচাররা আমাদেরকে উদ্বুদ্ধ করতেন এভাবে। আর কেন জানি এটা আমার এক ধরনের নেশা হয়ে গেছে। আমি তো এখানে অনেক মেকানিকদের ট্রেনিং দিয়েছি, নিপন একাডেমি করাইছি, এওটিএস করাইছি, স্কুল করাইছি। চট্টগ্রামের প্রায় স্কুলে আমি গেছি, বাচ্চাদেরকে এই যে ময়লা আছে না, এগুলো কালেক্ট করে ডাস্টবিনে ফেলার জন্য শিখাই। পোস্ট পাড়ের স্কুলে গেছি, এখানে গার্লস স্কুলে গেছি, মাতারবাড়ি স্কুলে গেছি, চকবাজারে গেছি, হলিশহর গেছি, পতাকঘাট। আমার আত্মীয় স্বজন সবাই সেজন্য আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে খুব যথাযথভাবে সন্দেহ পোষণ করে। আমার যে মাথা ঠিক নেই সে সম্বন্ধে তারা খুবই বিশ্বাস স্থির নিশ্চিত যায় না। আসলে মাথা খারাপ, তা না হলে গড় করে নেই, টাকা পয়সা করে নেই, স্কুল করছি। স্কুল করার আমার কি দরকার? মাতার বাড়িতে গিয়ে লোকজনকে বলাবলি করা, স্কুল করো, ইনস্টিটিউট করো। বুঝতে পারতেছি এটা একটা মানে ঠিক কাজ তো না। আমার উচিত ছিল সেখানে গিয়ে কন্ট্রাক্টরি করা, পয়সা করে করা, তাই না? কিন্তু সেটা না করে আমি ইনস্টিটিউট করতে গেছি, পাওয়ার প্ল্যান্ট করাচ্ছি, রাস্তাঘাট ঠিক করাতে বলতেছি লোকজনকে, তারাও আমাকে পাঠাতে হবে।